অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যুক্ত হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব। মোস্তফা সরোয়ার ফারুকী আউট হয়ে গেছেন। মাহতাব উদ্দিন আসিফ, সাবেক ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক, তিনি উপদেষ্টা পরিষদে ইন হয়েছেন। আসিফ মাহতাব একজন নির্যাতিত ব্যক্তি। দেখবেন যে বাংলাদেশের 90% মানুষ তাকে চাচ্ছে। তারা ভুলে গেছিলেন যেটা নতুন প্রজন্মের মানে সরকার, এটা কোনো আগের ওই গুনে ধরা বস্তা পচা আপনার ওই পাঞ্জাবি আর কুট পরে আর ওই স্যুট পরে নেতা হওয়ার ওই দিন শেষ। ওটা এম রহমান মাসুম, আপনাদের সরকার, মুগ্ধদের সরকার, আবু সাইদদের সরকার। মোস্তফা সরোয়ার ফারুকী নতুন উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। শিক্ষার্থীদের দাবির মুখে, বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করেছেন। খুবই গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের এই ভিডিওতে। গোলাম সারোয়ার ফারুকী পদত্যাগ করেছেন এমন একটা নিউজ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ডক্টর ইউনূস জাতিকে নির্বাচনের ট্রেনে তুলে দিলেন যে নির্বাচন নিয়ে অহেতুক সময় ক্ষেপণ করবেন না তিনি। যারা এখন অতি সত্বর নির্বাচন চান তারা হয় হাসিনার প্রত্যক্ষ সহযোগী ছিলেন, অথবা তারা এখনো ভারতের কথা মতো কথা বলেন। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বিগত আওয়ামী লীগ সরকারের 10 মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 14 জনকে আজ হাজির করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যারা আওয়ামী লীগ সমর্থন করে তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে, আর যারা আওয়ামী লীগ পছন্দ করেন না, আওয়ামী লীগের এগেইনস্ট শক্তি, বিরোধী শক্তি আওয়ামী লীগের, তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ অনেকগুলো মেসেজ থাকবে এই ভিডিও। মোস্তফা সরোয়ার ফারুকী, তাকে নিয়ে নানা ধরনের গুঞ্জন, প্রতিবাদ এবং আলটিমেটাম। কি হতে যাচ্ছে? আজকে সারাদিনই ফেসবুক সয়লাভ হয়েছে ফারুকী আউট, আসিফ ইন। ঘটনা কি? এই ঘটনার তল খোঁজবার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, মোস্তফা সরোয়ার ফারুকীকে সংস্কৃতি উপদেষ্টা নিযুক্ত করার পর থেকেই সারা দেশে প্রতিবাদ উচ্চারিত হচ্ছে। আসলে তাকে কেন সংস্কৃতি উপদেষ্টা করা হলো, এ নিয়ে বিস্তর প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে। অন্যদিকে আজকে যে গুঞ্জন ছড়িয়েছে যে ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে সংস্কৃতি উপদেষ্টা হিসেবে ফারুকীর জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে। আসিফ মাহতাব উৎস, যিনি ট্রান্সজেন্ডারের মুখোশে তরুণ প্রজন্মকে বিপথগামী করার অপপ্রয়াসের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটা সেমিনার ছিল, সেই সেমিনারে 7ম শ্রেণীর পাঠ্যপুস্তকে শরীফ থেকে শরীফার গল্পের যে অংশটুকু ছিল সেটি প্রকাশ্যেই আসিফ মাহতাব ছিঁড়ে ফেলেন। এর মধ্য দিয়ে তিনি বিপুল আলোচিত হন। তিনি ব্র্যাক ইউনিভার্সিটি থেকেও অব্যাহতি পান এই কারণে। এটা নিয়ে তুমুল ঝড় উঠে কেন তাকে সরিয়ে দেয়া হলো। তিনি ট্রান্সজেন্ডারের নামে তরুণ প্রজন্মকে বিপদগামী করবার যে প্রচেষ্টা চালানো হচ্ছে তার বিরুদ্ধে মুখ খুলেছেন বলেই কি ব্র্যাক ইউনিভার্সিটি তাকে সরিয়ে দিল? তার পক্ষে নেটিজেনদের একটা বড় অংশ অবস্থানও গ্রহণ করেছিল। সর্বশেষ যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল তখন গ্রেফতার হন আসিফ মাহতাব উৎস। সে কারণেই সম্ভবত নেটিজেনদের অনেকে বলছেন যে ফারুকীকে সরিয়ে আসিফ মাহতাবকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হোক। এখন একটা বিষয় অবশ্যই অনেকের মনের মধ্যে প্রশ্নের উদ্রেক করেছে যে কোন দৃষ্টিভঙ্গির কারণে আসলে এই বিপ্লবোত্তর অন্তর্বর্তী সরকারে মোস্তফা সরোয়ার ফারুকী উপদেষ্টা হিসেবে যোগ্য নন। অনেকে তো যুক্তি দেখাচ্ছেন যে তিনি একজন ভালো সিনেমা পরিচালক, চিত্রনাট্যকার, দীর্ঘদিন ধরে সংস্কৃতি অঙ্গনে বিশেষ করে চলচ্চিত্র শাখায় বিকল্প ধারার নানা ধরনের ফিল্ম উপহার দিচ্ছেন, সুতরাং তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া ঠিক রয়েছে। আবার কেউ কেউ বলছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। যখন কোনো সেলিব্রিটি ছিল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পাশে দাঁড়াবার, তখন ফারুকী স্ট্যাটাস দিয়ে ঐক্যমত্য এবং সংহতি প্রকাশ করেছেন। আমার অফিসে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এসেছিলেন, তার নাম আমি বলছি না। তার কাছে জানতে চাইলাম, আচ্ছা আপনি বলুন তো মোস্তফা সরোয়ার ফারুকীকে কেন মানুষ চাইছে না, কেন দেখতে চায় না সংস্কৃতি উপদেষ্টা হিসেবে? আমরা বেশ কটি জরিপ করেছি। আপনারা জানেন যে ইউটিউবে পরিচালিত জরিপ কখনো বিকৃত করা যায় না, কারণ এই জরিপগুলোতে দর্শকের যে ভোটের ব্যবস্থা এটা একেবারেই অকাট্য, এটা পরিবর্তন করার কোনো উপায় নেই। আমি ফারুকীকে নিয়ে দুটো জরিপের ফলাফল আপনাদের সামনে উপস্থাপন করছি। এই জরিপ চেঞ্জ টিভির কমিউনিটিতে গেলে দেখতে পাবেন। সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর কি পদত্যাগ করা উচিত? 1,09,000 মানুষ ভোট দিয়েছেন। এক্ষুনি যদি বিশ্বাস না করেন চেঞ্জ টিভির কমিউনিটি ট্যাবে গিয়ে দেখুন এই জরিপের ফলাফল। 1,09,000
হাজার মানুষ ভোট দিয়েছেন, এটা ম্যাসিভ ভোট বলা যায়। সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর কি পদত্যাগ করা উচিত? হ্যাঁ, হ্যাঁ লিখেছেন, হ্যাঁ পক্ষে ভোট দিয়েছেন 89% এবং না এর পক্ষে ভোট দিয়েছেন 11%। একইভাবে আমি যদি আরো দু একটি জরিপের কথা বলি, প্রত্যেকটি জরিপেই কিন্তু দেখছি যে 80 থেকে 90% মানুষ ফারুকীর এই উপদেষ্টা নিয়োগের ঘটনাটিকে ভালো চোখে দেখছে না। তো ওই যে বলছিলাম যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এসেছিলেন আমার কাছে, তার কাছে জানতে চাইলাম যে কেন আসলে প্রতিবাদ উচ্চারিত হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে। প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই প্রতিবাদের সূচনা। ফারুকীকে যখন উপদেষ্টা হিসেবে শপথ দেওয়া হলো, সেই রাতেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী প্রতিবাদে ক্যাম্পাসে নেমে আসে। এরপর দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে, মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, রাজনৈতিক দলগুলো বিবৃতি দিয়ে এর নিন্দা জানিয়েছে। তো ওই ব্যক্তিটি বললেন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কারা শহীদ হয়েছেন, এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন কারা, তিনি গ্রাম এবং শহর ভিত্তিক একটা চিত্র আমাকে জানালেন। তিনি বললেন, দেখুন, গ্রাম বা মফস্বল অঞ্চলের নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীরা বা সাধারণ মানুষ কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। অন্যদিকে শহর অঞ্চলের কথা যদি আমরা বলি, তাহলে দেখব যে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সন্তানরাই, শিক্ষার্থীরাই এই আন্দোলনে প্রতিনিধিত্ব করেছে। এখন শহরের নিম্ন মধ্যবিত্ত এবং গ্রামের নিম্নবিত্ত যারা অংশগ্রহণ করেছে এই আন্দোলনে, ছাত্র জনতা নির্বিশেষে সাধারণ মানুষ, তারা চারটি বিষয়কে বুকের গহীন থেকে চেতনার মধ্যে উপলব্ধি করেন। প্রথমত, তারা প্রত্যেকেই ফ্যাসিবাদ বিরোধী। দ্বিতীয়ত, তারা ভারত বিরোধী। তৃতীয়ত, তারা ধর্মপ্রাণ। চতুর্থত, তারা অন্তর্ভুক্তিমূলক সমাজ চায়। মানে মোটা দাগে এই আন্দোলনে অংশগ্রহণকারীদের মনন এবং বোধ যদি বিশ্লেষণ করি, তাহলে দেখছি যে তারা 16 বছর ধরেই ফ্যাসিবাদের নানা ধরনের নিপীড়ন এবং বৈষম্যের শিকার হয়েছে। শুধুমাত্র মৌসুমী এই জুলাই আগস্টে তারা আন্দোলন করেনি, তারা নিপীড়নের শিকার হয়েছে বলেই তারা এই জুলাই আগস্টে বুক পেতে দিয়েছিল মৃত্যুকে সাদরে গ্রহণ করবার জন্য। তাহলে আমরা দেখছি যে তারা ফ্যাসিবাদ বিরোধী। দ্বিতীয়ত হচ্ছে তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, বিরোধ হচ্ছে 16 বছর ধরে যে নীতি চাপিয়ে দেওয়া হয়েছিল সেই নীতি। এই ছাত্র জনতা নির্বিশেষে সাধারণ মানুষ যারা অভ্যুত্থানকারী, তারা কিন্তু প্রত্যেকে ভারতের আগ্রাসনের বিরোধিতাকারী। তৃতীয় বিষয় হচ্ছে মোটা দাগে এই আন্দোলনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, গারো এবং অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করেছে। কিন্তু মোটা দাগে এটা বলতেই হবে, যারা অংশগ্রহণ করেছে তারা ধর্ম বিদ্বেষী নন, তারা ধর্মপ্রাণ। চতুর্থ যে বিষয়টি তিনি বললেন যে অন্তর্ভুক্তিমূলক সমাজ চায়। অন্তর্ভুক্তিমূলক সমাজ কি? ইনক্লুসিভ সোসাইটি। তো এখানে মুসলিম থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, সাধারণ মানুষ থাকবে, যারা যে মতই পোষণ করুক না কেন প্রত্যেকেরই জায়গা হবে, এমন একটি সমাজ দেখতে চান। তাহলে আমরা 1600 শহীদ যদি সামনে রাখি, যারা জীবন বিসর্জন দিয়েছেন, বুকে রক্ত ঢেলে দিয়েছেন এই অভ্যুত্থানের জন্য, তাদেরকে যদি বিশ্লেষণ করি কি দেখব? উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্তের সন্তান খুব একটা শহীদ হননি, তারা আন্দোলনের অগ্রভাগে ছিলেন না। প্রত্যেক শহীদের পরিবার বিশ্লেষণ করে দেখুন, মোটা দাগে বড় আকারে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সন্তানই এবং মানুষই শহীদ হয়েছে। তাহলে আমরা দেখলাম চারটি চিন্তা চেতনা এবং মূল্যবোধের উপর ভিত্তি করে আন্দোলনকারীরা এই অভ্যুত্থানের আন্দোলনে অংশগ্রহণ করেছে। কিন্তু যখন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে, তখন আমরা কি দেখতে পাচ্ছি? বুর্জুয়া, পেটি বুর্জুয়া এবং এলিট শ্রেণীর প্রতিনিধিদের এখানে আনা হচ্ছে। তো ওই বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় ব্যক্তি বললেন যে মুস্তফা সরোয়ার ফারুকীকেই যদি আমরা সামনে রাখি, তাহলে দেখব তার রাজনৈতিক পরিচয়টি কিন্তু সুস্পষ্ট নন। তিনি নিজেও বলেছেন, ফারুকী বলেছেন যে আমাকে কেউ কখনো আওয়ামী লীগ মনে করছে, কেউ বিএনপি মনে করছে, আবার কখনো কখনো জামাত হিসেবেও গালি দিয়েছে গত 16 বছরে। মানুষ কিন্তু এই ধরনের কনফিউজড পার্সোনালিটি দেখতে চায় না। তারা দেখতে চায় যে তিনি সুস্পষ্টভাবে ফ্যাসিবাদ বিরোধী ছিলেন কিনা গত 16 বছরে, তিনি সুস্পষ্টভাবে ভারত বিরোধী ছিলেন কিনা, তিনি ধর্মপ্রাণ কিনা, তিনি অন্তর্ভুক্তিমূলক মানে সব মানুষকে নিয়ে এই বাংলাদেশ দেখতে চান কিনা। ওই একটা স্লোগান এদেশের বহু সংখ্যক মানুষ, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই স্লোগানটিতে বিশ্বাস করে, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। ডক্টর ইউনূস জাতিকে নির্বাচনের ট্রেনে তুলে দিলেন। এটা কেন বলছি?
এই জন্য বলছি যে ডক্টর ইউনূসের আজকের বক্তব্যে এটা পরিষ্কার হয়ে গেল যে নির্বাচন নিয়ে অহেতুক সময় ক্ষেপণ করবেন না তিনিও তার সরকার নির্বাচনের ব্যাপারে একনিষ্ঠ। তাদের কোনো এখানে জালিয়াতি করার বা অন্য কোন রকম দুরভিসন্ধি আছে বলে সন্দেহ করার কোনোই অবকাশ নেই। সুতরাং আমি প্রথমেই ডক্টর ইউনূসের প্রশংসা করার আগেই যারা যারা বিএনপির কিছু বিতর্কিত নেতা সহ যারা তড়িৎ নির্বাচনের কথা বলেন, তাদের এই কথাবার্তা দেখলেই আমি মনে হয় দাল মে কুছ কালা হ্যায়। যারা এখন অতি সত্বর নির্বাচন চান, তারা হয় হাসিনার প্রত্যক্ষ সহযোগী ছিলেন, অথবা তারা এখনো ভারতের কথা মতো কথা বলেন। অচিরেই নির্বাচন দিয়ে সরে যান, নির্বাচন ছাড়া আপনাকে আমরা থাকতে দেব না ইত্যাদি এ সমস্ত কথাবার্তা যারা বলেন, তাদের তো আমি জেলে ভরতে বলছি না, ওইটা হলে আবার তাদের মুক্ত স্বাধীনতার বাক স্বাধীনতার প্রতি হস্তক্ষেপ করা হবে। তবে তাদের জেলে না পুরলেও তাদের স্বরূপ আমাদের উদ্ঘাটিত করতে হবে। তবে আজকের বক্তৃতা উনি একটা চমৎকার বক্তৃতা দিয়েছেন, তার আগের দুটো বক্তৃতার মতো। 100 দিনে ইনি কি করলেন, তার অর্জন একদিকে বলা যেতে পারে তিনি অনেক কিছু করতে পারেননি, সেজন্য আমরা তাকে দায়ী করব না। আমি বলবো যে তিনি কেন পারেননি সেটা বললে ভালো হতো। যাই হোক, তবে যেটা পেরেছেন, যেটা অর্জন করেছেন, সেটা তো অস্বীকার করা যাবে না। প্রথমতই আমি ডক্টর ইউনূসের শব্দ চয়নে খুব প্রশংসা করি। তিনি আবারও হাসিনা সরকারের কে বললেন একটা ফ্যাসিবাদী সরকার উৎখাত হয়েছে এই জুলাই আগস্টের বিপ্লবে। হাসিনা সরকারকে ফ্যাসিবাদ বলা, যেটা জামাতে ইসলামীর প্রধান ডাক্তার শফিকুর রহমান আপত্তি করলেন যে তাকে বারবার ফ্যাসিবাদ বলা যাবে না। তার তো রাজনীতির রক্তে তো এখনো জাসদ রয়েছে। জাসদ মানে আওয়ামী লীগ, জাসদ মানে ভারত। তো সেই প্রভাব কি এখনো উনি শেষ করতে পারেননি বলেই হয়তো এখন বলছেন হাসিনা সরকারকে ফ্যাসিবাদী সরকার, হাসিনাকে ফ্যাসিস্ট বলা বারবার বলা ঠিক না। মানে একবার দুবার বলবেন, 50 বার 100 বার বলবেন না। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু স্পষ্ট করে বলেছেন হাসিনা সরকার ফ্যাসিবাদী সরকার। আন্দোলন যেটা হয়েছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছিল। এবং উনি এই যে আন্দোলনে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, যারা এখনো পঙ্গু হয়ে পড়ে আছেন, তাদের ও তাদের পরিবারের সাহায্যের জন্য তিনি যে ব্যবস্থা করছেন আন্তর্জাতিক ভাবে, এবং দেশে যে টাকা পয়সা আছে সেখান থেকে যে তিনি তাদের উপর খরচ করছেন, বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করছেন, আজীবন তাদের রক্ষণাবেক্ষণ করবে সরকার, এ ধরনের একটা ব্যবস্থা করেছেন। এই জন্য তো ডক্টর ইউনূসকে প্রশংসা করতেই হবে। সুতরাং যার যেখানে প্রাপ্য প্রশংসা সেটা আমাদের দিতেই হবে। যারা এখন মনে করেন ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করেন, ঘুরে ফিরে কিন্তু ওই যে হাসিনাই ভালো ছিল বা আগের পেছনের দিকে ফিরে যাবার কথা যারা চিন্তা করেন, তাদেরকে বলা হয় প্রতিক্রিয়াশীল, রিয়াকশনারি হচ্ছে পূর্ব অবস্থায় ফিরে যাওয়া। ওটার কোনো অবকাশ নেই। বাকশালপন্থী আওয়ামীপন্থীদের বলছি, এবং রং বদলে যারা নব্য বাকশাল নব্য আওয়ামী হয়েছেন, আমি নাম না বললে আমার বক্তব্যটা ঠিক হয় না, মনে হয় আমি কিছু মিস করলাম। মানে মির্জা ফখরুল ইসলাম, আমির খসরু মাহমুদ চৌধুরী, রিজভী বিএনপির, তারা পরোক্ষভাবে আওয়ামী সরকার, হাসিনা সরকার ও ভারতের পক্ষাবলম্বন করছে। তারেক রহমানের সঙ্গে এদের একটা বিরাট ব্যবধান হয়ে গেছে, এবং এই ব্যবধান নিয়ে একটা দল নির্বাচন করতে পারবে বলে আমার মনে হয় না। তাই বিএনপিকে রিফর্ম করতে হবে। আমি জিয়াউর রহমানের বিএনপির সমর্থক হিসেবে বলছি, যারা যে কোনো বিএনপি নেতা বা যেই এখন বলবে নির্বাচন দাও, তাদেরকে আমি সন্দেহের চোখে না, শুধু আমি এই বিশ্বাসী করব যে তারা বিদেশিদের এজেন্ট, তারা আওয়ামীদের যাতে লাভ হয় সেই জন্য তারা এই ধরনের কথা বলছেন। যারাই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরোধিতা করবেন, তাদেরকে আমি দেশের শত্রু, ভারতের চর বলে মনে করছি। ডক্টর ইউনূস কেন নিষিদ্ধ করতে পারেন নাই সে প্রশ্ন আমি করেছি, তবে তার যে সীমাবদ্ধতা আছে সেটা ডক্টর ইউনূস প্রকাশ্যে বলছেন না। হয়তো আমরা একদিন জানবো, ডক্টর ইউনূস আমাদের বলবেন, আমি আশা করি। তবে নির্বাচনের আগে একটা নতুন শাসনতন্ত্র লাগবে, নতুন ভোটার লিস্ট লাগবে। এটা হতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। আমি মনে করি আরো 2-3 বছর সময় নিয়ে ডক্টর ইউনূস রিফর্ম সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যেটা আমরা আমাদের দেশি চ্যানেলগুলোতে দেখেছি। এর মধ্যে একই দিন আল জাজিরায় তার আরেকটা সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। অনেকেরই চোখে পড়েছে, সেটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো, কিন্তু তার মধ্যে তিনি কিছু কথা বলেছেন নির্বাচন নিয়ে, আমি ধারণা করি যেটা আমাদের এই রাজনৈতিক
অ্যাটমসফিয়ারে এটা খুব সিরিয়াস ডিবেট ইনিশিয়েট করবে। এটা শুধু রাজনৈতিক দলগুলো না, এটা আসলে যারা রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখেন, যারা দেশকে নিয়ে ভাবেন, যারা পলিটিক্যালি কনসিয়াস, প্রত্যেকের মধ্যেই এটা নিয়ে বিতর্ক হতে পারে। প্রথমে বলে রাখা ভালো, উনি খুব ডিসাইসিভ কিছু বলেছেন তা না। তিনি যা বলেছেন এক ধরনের অস্পষ্টতা আছে, আবার কিছু ইঙ্গিতও আছে বলে আমি মনে করি। ইংরেজিতে যে কথাটা আছে রিডিং বিটুইন দ্য লাইন্স, এটা রিডিং বিটুইন দ্য লাইন্স একটু দেখলে আমার কাছে মনে হয় যে এর মধ্যে কিছু চিন্তা প্রধান উপদেষ্টার আমাদের সামনে এসে হাজির হয়েছে, বিশেষ করে এই সরকারের আয়ু এবং নির্বাচন নিয়ে, এমনকি সংবিধান নিয়েও তার একটা মন্তব্য আছে এখানে, যেটাও কগনিজেন্সে নেওয়া দরকার। আর ওই সাক্ষাৎকারে আরও খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, যেটা নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও করব। আল জাজিরার সাথে সাক্ষাৎকারে অনেক কিছু নিয়ে কথা বলেছেন তিনি। আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে এ বিষয়ে ডক্টর ইউনূসের কোনো ভাবনা আছে কিনা, এই জবাবে তিনি বলেন, না, আমার মাথায় এমন কিছু নেই। অন্তর্বর্তীকালের সময়সীমা কি হতে পারে সে বিষয়ে জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়, নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং এটা মানে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরে কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরও কম হতে পারে, এটা পুরোপুরি নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। তিনি আরও বলেন, যদি রাজনৈতিক দলগুলো চায় এটা মানে সংস্কার ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে সেটাই করা হবে। তাহলে অন্তর্বর্তী সরকার হিসাবে তিনি 4 বছর থাকছেন কি না এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি তা বলিনি যে 4 বছর, আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে, তবে আমাদের উদ্দেশ্য তা নয়, আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা। বেশ কথার বিভিন্ন রকম আমরা বক্তব্য আছে বলতে পারবো, এবং আমরা খেয়াল করি যে যখন তিনি সরকারের মেয়াদ বলছেন তখন তাকে আবারও প্রশ্ন করা হচ্ছে যে তিনি 4 বছর মিন করছেন কিনা। তার মানে তার বক্তব্যের মধ্যে কোথাও এই ধরনের ইঙ্গিত আল জাজিরাও খুঁজে পেয়েছে। তার আগে একটা কথা বলা দরকার যে সংবিধান সম্পর্কে, সংবিধানের সরকারের মেয়াদ 4 বছর হতে পারে, এই ধরনের একটা মন্তব্য তিনি করেছেন। এই আলাপ আমাদের অনেকের মধ্যে আছে এবং সম্ভবত হতে খুবই আনসার্টিনিটি নিয়ে বলেছেন। নিশ্চয়ই সেভাবেই বলবেন, কারণ সংবিধান সংশোধন যে কমিশন আছে তারা রিপোর্ট দেবে, তার উপরে ভিত্তি করে আলোচনা হবে, তার উপরে সিদ্ধান্ত হবে। এখন এই বক্তব্যটাকে আমরা কিভাবে দেখব? তিনি কি আসলে তার সরকারের মেয়াদ সম্পর্কে কোনো কথা বলেছেন বা নিদেন পক্ষে কোনো ইঙ্গিত দিয়েছেন? আমার কাছে মনে হয় কিছু ইঙ্গিত আছে। যেমন তিনি যেভাবেই বলুন না কেন খুবই অস্পষ্টভাবে বলছেন, কিন্তু বলছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা স্থায়ী সরকার নই। তারপরে বলছেন যে যেহেতু 4 বছর হবে এটা বলছেন, সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত, এটা আরও কম হতে পারে। তবে তিনি যোগ করছেন এটা সবসময় নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। আবার এটাও তিনি যোগ করছেন তারা যদি সংস্কার বাতিল করে দিতে চায় তাহলে তিনি খুব দ্রুত নির্বাচন হয়ে যাবে সংস্কার বাদ দিয়ে। আবারও যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছেন, আমি তা বলিনি যে 4 বছর, তিনি বলছেন এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে। এই যে সর্বোচ্চ মেয়াদ হতে পারে, তার মানে সরকারের মধ্যে কোথাও 4 বছর থাকার চিন্তা আছে, এটা খুব স্পষ্ট এবং অন্তত প্রধান উপদেষ্টার মাথায় আছে এবং তিনি সেই রকম কথা আল জাজিরাকে পাবলিকলি বলেছেন। মানে এটা তিনি চাইছেন যে এই আলোচনাটা আমাদের সমাজে আসুক, তাই আলোচনা আমাদের করা দরকার আছে। সর্বোচ্চ মেয়াদ 4 বছর, তার মানে সরকার 4 বছর পর্যন্ত থাকতে চাইতে পারেন। কিভাবে নেব আমরা, কিভাবে নেব? সুতরাং সরকার তার যে টেনিওর আছে সেটাকে নিজের পক্ষ থেকে একটা লিমিট আরোপ করলেন এবং এই লিমিট ইজ ভেরি হাই, আমাদের অন্তত যতটুকু চিন্তা বা আলোচনা ছিল তার তুলনায়। কেউ কেউ অবশ্যই এর চেয়ে বেশি সময়ের কথাও হয়তো বলেছিলেন, কিন্তু আমি মনে করি এই সময়টা খুব বেশি আলোচনায় আসেনি। এখন অনিবার্যভাবেই রাজনীতির মাঠে এটা নিয়ে আলোচনা হবে, এটাকে রীতিমতো বোমা ফাটানোই আমি বলবো। কারণ হলো এই সরকারের আয়ু কতদিন হবে, নির্বাচন কবে হবে, এটা নিয়ে শুধুমাত্র যারা নির্বাচন করবেন, যারা নির্বাচন করে ক্ষমতায় যেতে চান বা কারা সময় পেয়ে নির্বাচন একটু ভালো করতে চান, তাদের বাইরেও রাজনৈতিক সচেতন মানুষ এই বিষয় নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে গেছেন। আমি খেয়াল করেছি, আমি যখনই নির্বাচনের সময় নিয়ে কথা বলেছি আমাদের অনেকেই সেটা আপনারা মন্তব্য করেন, আমি মন্তব্য পড়ি, আক্রমণ করেও মন্তব্য করেছেন, ফাইন। এবং আমি দেখেছি যে এটা নিয়ে আমাদের বিভক্তি আছে, নির্বাচন কবে হওয়া উচিত, কতটুকু সংস্কার হওয়া উচিত, কত দিনে সংস্কার হওয়া উচিত, এগুলো নিয়ে। সো এটা অনিবার্যভাবেই একটা গুরুত্বপূর্ণ বিতর্ক ট্রিগার করবে। এবং আমরা যদি খুব স্পেসিফিকলি বলি, বিএনপি সাম্প্রতিক সময়ে খুব দ্রুত নির্বাচনের কথা বলছিল। তারা এক সময় বিধা দিচ্ছিল 3 মাস 6 মাস, পরে সেখান থেকে সরে এসে একটা রোড ম্যাপের কথা বলছিলেন বিএনপির পক্ষ থেকে, কিন্তু তারপর তারা সেটা থেকে সরে এসেই কয়েক সপ্তাহ হলো খুব দ্রুত খুব স্বল্প সংস্কার করে নির্বাচনের কথা বলছে। শুধু তাই না, বিএনপি একটা কথা রাগঢাক করছে না, সেটা হচ্ছে বিএনপি বলছে যে তারা বিরাজনীতিকরণের এক ধরনের সম্ভাবনা দেখছেন বা আশঙ্কা বোধ করছেন। তারা 1-11 রেফারেন্সও কেউ দিয়েছেন। সুতরাং যখন এই প্রেক্ষাপটে তারা দ্রুত নির্বাচন চাইছেন তাদের এই শঙ্কার মধ্যে, আপনারা খুব নিউট্রালি যদি চিন্তা করেন তাহলে বিএনপির মধ্যে এই ধরনের শঙ্কা হওয়া অমূলকও না। ফলে 4 বছর সর্বোচ্চ হতে পারে, এই চিন্তাটা সরকারের আছে, এটা তাদের সেই দুশ্চিন্তা, সেই শঙ্কা আরও বাড়িয়ে দেওয়ার খুব ভালো সম্ভাবনা আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই।
এমনও হতে পারে যে ডক্টর ইউনূস এই মন্তব্যটা করে আসলে দেখতে চাইছেন হাউ উই রিয়্যাক্ট, উই বলতে অল দ্য পিপল, যারা রাজনীতি সচেতন, যারা রাজনৈতিক দল করবেন, যারা রাজনৈতিক দলে আছেন, সবাই মিলে কিভাবে দেখেন, কিভাবে নেন, সেই ব্যাপারটাকে তিনি হয়তো দেখতে চাইছেন। আবার তিনি এইটুকু বলছেন, মতৈক্যের কথা সবসময়ের মতো যেমন বলছেন, এবং আমি এই কথাটা বারবার বলেছি, এই মতৈক্য ব্যাপারটা আসলে শুনতে যতটা সহজ মনে হয়, এটা আসলে খুব সহজ না। যদি মতৈক্য না হয় তাহলে কি হবে, এই প্রশ্ন আমার মাথায় খুব অনিবার্যভাবেই আসে। সংবিধান নিয়ে যে সংবিধান প্রপোজড হবে, তাতে যদি 4 বছর থাকে সরকারের টেনিওর, সেটা যদি মেনে না হয় কি হবে, বা সংবিধানের যেসব প্রপোজাল আসছে সেগুলো যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তত মেজর স্টেক হোল্ডারদের মধ্যে যদি ঐক্যমত না হয় কি হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমি আস্তে আস্তে আমাদের পলিটিক্যাল ভবিষ্যতে আমি ক্রাইসিসের সম্ভাবনা দেখছি। গতকাল তার ভাষণেও আমি যে অ্যানালিসিস করেছি, আজকে সকালে যেটা পোস্ট করেছি, তাতেও বলেছি যে এখানে সংস্কার এবং নির্বাচন চাওয়া পক্ষগুলোর মধ্যে একটা সংঘাতের ইঙ্গিত। এখন সরকারের মেয়াদ বৃদ্ধি করা দরকার, এই আলাপ কিন্তু সরকারের বাইরে থেকে অনেকে করেছেন, খুব স্পষ্টভাবে এই আলাপ মাঠে ছেড়েছেন বেশ কয়েকজন মানুষ, যারা মনে করেন, তারা বিএনপি ইভেন অ্যাকিউজ করেছে, তারা যখন নির্বাচন চাইছে যে তারা ক্ষমতায় গিয়ে লুটপাট করার জন্য অস্থির হয়ে গেছেন, এই ধরনের ভাষা ব্যবহার করেছেন। এবং এই সরকারটা থাকুক থেকে তারা, এবং অনেকে এটাকে বিপ্লব হিসাবে ডিফাইন করে অনেক বিপ্লবী কাজ এই সময়ের মধ্যে করতে চান, এবং এই কাজ যদি করতে চান সেটা অনিবার্যভাবেই বিএনপির প্রতিক্রিয়া তৈরি করবে। কারণ কি করতে চান, কিভাবে করতে চান, দেশটার সংবিধান পাল্টে কোন জায়গায় নিয়ে যেতে চান, এগুলো বিভিন্ন রকম দল এবং শক্তির মধ্যে, বিশেষ করে বিএনপির মধ্যে সংকট তৈরি করবে। ফলে এটাকে আমি একটা বোমাই বলবো, একটা বোমা ফাটিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে হ্যাঁ, সরকারের মধ্যে যদি এই ধরনের চিন্তা থাকে, এটা পাবলিক স্ফিয়ারে আসা জরুরিও ছিল, এটা উনি করেছেন, সেটার জন্য তাকে নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাবো। এবং জানুয়ারির পর আসলে আমরা বুঝতে পারবো কি পরিমাণ সংস্কার করা যাবে। ইনফ্যাক্ট উনি ওটার ভিত্তিতে এই কথাগুলো বলেছেন বলেই আমরা ধারণা করবো, কারণ সবগুলো দল মিলে যদি একমত হয় যে আমরা এই সরকারের অধীনেই এতগুলো সংস্কার করতে চাই, এগুলো করে আমরা তারপর নির্বাচনে যেতে চাই, এখন 4 বছর ধরে কি কি সংস্কার করতে চায়, আস্তে আস্তে আমরা মনে হয় সেগুলো স্পষ্ট হবে, এবং সেগুলো স্পষ্ট হওয়ার পরই বুঝবো 4 বছর সময় লাগবে কিনা। আমি আবারও বলছি, ডক্টর ইউনূস বলেননি উনি 4 বছর থাকছেন, ওটা বলছেন সর্বোচ্চ মেয়াদ ওটা হতে পারে, কিন্তু আবারও বলছি এতে এইরকম একটা সময় থাকারও সম্ভাবনা আছে, এটাকে তিনি উড়িয়ে দিচ্ছেন না। আর খুব দ্রুত আমার মনে হয় এখন যেটা করা দরকার, আশা করি সংস্কার যে প্রতিবেদনগুলো আছে সেগুলো পাবলিশ হওয়ার পর সব রাজনৈতিক দলগুলোই এই সময় পর্যন্ত ধৈর্য ধরবেন, এবং 31 ডিসেম্বরের পর সরকার নিশ্চয়ই সবার সাথে বসবেন, এবং কতটুকু সংস্কার কিভাবে করবেন সেই আলোচনার মাধ্যমে ঠিক হওয়া দরকার। আমি বারবার এই ব্যাপারটাকে জোর দিচ্ছি, 4 বছর নয়, সরকার 5, 7, 10 বছরও যদি ঐক্যমত্যের ভিত্তিতে সব রাজনৈতিক পক্ষকে নিয়ে মতৈক্য সৃষ্টির মাধ্যমে থাকেন, তাতে তো কোনো সমস্যা নেই, কিন্তু এই আলাপ আলোচনাগুলো এবং চেষ্টা করা দরকার সব পক্ষ যথেষ্ট ছাড় দিয়ে সিদ্ধান্তে যেন আসেন, এবং কোনো পক্ষই এমন কিছু দাবি দেওয়া না করেন যেটা খুবই ইউটোপিয়ান মনে হয়, খুব কল্পনাবিলাসী মনে হয়। কারণ আমাদের পলিটিক্যাল স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন রিসেন্ট টাইমস। নানান রকম আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি পাল্টে যাচ্ছে, ইভেন এই সরকার দায়িত্বে আসার 3 মাসের মধ্যেও পাল্টে গেছে। সব কিছু বিবেচনায় নিয়ে খুব সেন্সিবল, প্র্যাগম্যাটিক বা প্র্যাকটিক্যাল, বাস্তব ভিত্তিক। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।